তামিম বাসার ভিতরে প্রবেশ করতেই লোডশেডিং এ কারেন্ট চলে গেল। মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বাসার ভিতরে প্রবেশ করবে এমন সময় ড্রয়িং রুম থেকে অদ্ভুত একটা শব্দ কানের কাছে ভেসে আসলো। তামিম থমকে দাঁড়ালো। তারপর ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে সোফার দিকে লাইট মারতে তামিম চমকে উঠল, কারণ সোফার উপরে বসা ছিল ঠিক তার মতো দেখতে একটি লোক। ভয়ে তামিমের চোখ বড় হয়ে গেল। তারপর আস্তে আস্তে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। সোফার উপর বসে লোকটি পায়ের উপর পা তুলে তামিমের দিকে তাকিয়ে অদ্ভুত করে হাসছিল। তামিম বলল, আপনি কে? রহস্যময় একটা হাসি দিয়ে লোকটি দাঁড়িয়ে গিয়ে বলল, আমাকে তুমি চিনতে পারছো না? না, আমি আপনাকে চিনতে পারছি না, কিন্তু আপনার চেহারার সাথে আমার চেহারার অদ্ভুত একটা মিল আছে। শুধু চেহারা না, তোর সাথে আমার অনেকটা মিল আছে, কারণ আমি তোর মনুষ্যত। আমি মানেই তুই, আর তুই মানেই আমি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? এত সম্মান দেখিয়ে কথা বলে লাভ কি? আমাকে তুই তুই করেই বলতে পারিস। আর তুই তো এত ভালো মানুষ না, তাই সম্মান দেখানো আর না দেখানোটা সমান কথা। আপনি এসব কি বলছেন? তুই একটু আগে যে কাজটা করে এসেছিস, কাজটাকে তুই ঠিক করেছিস? কথাটা শুনেই তামিম চমকে উঠল। আমতা আমতা করে বলল, আমি কি করেছি? লোকটি হাসতে হাসতে বলল, আমি তোকে আবারও বলছি, তুই মানে আমি আর আমি মানেই তুই। এমন সময় বাসার ভেতর থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে আসলো। তামিম চমকে উঠে পিছনে ফিরতেই কারেন্ট চলে আসলো। চারপাশটা আলোয় আলোয় ভরে উঠলো। আবার ড্রয়িং রুমের ভেতরের দিকে তাকাতেই অদ্ভুত লোকটি আর নেই। তামিম আরো বেশি চমকে উঠল। দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। বেডরুমে প্রবেশ করতেই তামিম দেখতে পেল তার স্ত্রী শাহিদা ঝাড়ু দিয়ে তেলাপোকা মারছে। একদিকে ভয়ে তার কলিজা শুকিয়ে কাঠ, তার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার মতো দেখতে ওই লোকটি আসলে কে? সত্যি কি তার বিবেক? সে কি সত্যি তার সম্পর্কে সবকিছু জানে? এমন সময় শাহিদা ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। তামিম আস্তে আস্তে বিছানার কাছে আসলো। শাহিদার কাছে জানতে চাইলো, তুমি একটু আগে চিৎকার দিয়ে উঠলে কেন? আর বলো না, একটা তেলাপোকা লাফ দিয়ে আমার মাথার উপরে এসে পড়েছিল, তারপর তো ঝাড়ু দিয়ে অনেকগুলোকেই মেরে ফেলেছি। ভালো করেছো। কি ব্যাপার, তুমি এভাবে ঘামছো কেন? কই, কোথায় ঘামছি? তোমার চিৎকার শুনে দৌড়ে এসেছি তো, তাই আর কি ঘেমে গেছি। আচ্ছা, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বলে তামিম ওয়াশরুমের দিকে চলে গেল। শাহিদা আবারও তেলাপোকাগুলো মারার জন্য ঝাড়ু নিয়ে ছোটাছুটি করছে। ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করতেই সামনের দিকে চোখ পড়তেই দেখলো সেই লোকটি ওয়াশরুমের কমোডের সামনে দাঁড়িয়ে আছে। তামিম আবার চমকে উঠলো। তামিম দৌড়ে ওয়াশরুম থেকে বের হতে যাবে, তখন লোকটি বলল, তুই তোর বিবেকের কাছ থেকেও পালিয়ে বেড়াতে চাস, কিন্তু তোর বিবেক তো তোর পিছু ছাড়বে না। তামিম পেছন ফিরে তার দিকে তাকিয়ে বলল, আপনি যেই হন না কেন, আমার পিছু কেন লেগেছেন? কারণ তোর মুখ থেকে আমি শুনতে চাইছি, তুই যে কাজটা করলি, এতদিন যে অপরাধগুলো করে এসেছিস, তুই কি ঠিক করেছিস? আমি কোনো অপকর্ম করিনি, আমি কোনো অপরাধ করিনি, আপনি আমার সামনে থেকে চলে যান। তামিম, বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আছিস, আমি তোর কাছে যে বিষয়টা জানতে চাইছি, সত্যি করে বলতো, তুই কি কাজটা ঠিক করেছিস? তামিম কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওয়াশরুমের দরজা খুলে দৌড়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। দৌড়ে বেডরুমের সামনে আসতে শাহিদা বেডরুম থেকে বের হতেই দুজনের সাথে ধাক্কা লেগে গেল। শাহিদা হাতে কিছুটা ব্যথা পেল, কিছুটা রাগান্বিত হয়ে বলল, কি ব্যাপার, তুমি এভাবে দৌড়ে আসলে কেন? আমি তো হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি। তামিম শাহিদার হাতটি ধরে মালিশ করতে করতে বলল, সরি, আমি বুঝতে পারিনি, কিন্তু ওয়াশরুম থেকে দৌড়ে আসলে কেন? এমনি দৌড় দিয়েছি। আচ্ছা ঠিক আছে, রুমে যাও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। বলেই শাহিদা রান্নাঘরের দিকে চলে গেল। তামিম বাসার চতুর্দিকে তাকিয়ে ভালো করে দেখলো লোকটির কোনো অস্তিত্ব আছে কিনা। কোথাও কাউকে দেখতে পেল না। আস্তে করে বেডরুমের ভিতরে ঢুকে গেল। রাত 3টা বাজে। শাহিদা ও তামিম দুজনেই ঘুমিয়ে আছে। তামিম হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসলো। হাঁপাতে হাঁপাতে সামনের দিকে চোখ পড়তেই দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে লোকটি তামিমের দিকে তাকিয়ে হাসছে। তামিম ভয়ে শাহিদাকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু শাহিদার ঘুম ভাঙছে না। লোকটি বলল, তোর স্ত্রীকে কেন ডাকছিস? সব সত্য কথা কি বলে দিবি? লোকটির কথা শুনে তামিম কাঁপা কাঁপা গলায় বলল, কিসের সত্য? আমি তোর মুখ থেকে সত্যটা শুনতে চাইছি। আমি কিছু জানি না। কবিতার সাথে তুই কি করেছিস শুরু থেকে একটু আমার কাছে বলতো। কাঁপা কাঁপা গলায় তামিম বলল, আমি কবিতার সাথে কিছু করিনি। সত্যি কিছু করিসনি? তাহলে 1 মাস আগে আবাসিক এলাকায় ফ্ল্যাটটা তুই ভাড়া নিয়েছিস। যে ফ্ল্যাট থেকে তুই সন্ধ্যার দিকে বাসায় এসেছিস, সেই ফ্ল্যাটে তুই যাতায়াত করিস। মিথ্যা কথা। আপনি আমার সাথে সব মিথ্যা কথা বলছেন। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আমি আবারও বলছি, তুই মানে আমি আর আমি মানে তুই। তোকে ছেড়ে আমি যেতে পারবো না, আমাকে ছাড়াও তুই থাকতে পারবি না। আমি তোর সম্পর্কে সবকিছুই জানি, তারপরও তোর মুখ থেকে শুনতে চাইছি। সত্যি করে বল, কবিতার সাথে গন্ডগোলের শুরুটা কিভাবে হয়েছিল? আমি বুঝতে পারলাম আমার মতো দেখতে এই অদ্ভুত মানুষটি আমার সম্পর্কে সবকিছুই জানে, তাই আর নীরব থাকলাম না। আমি বলতে লাগলাম। রুমের ভিতরে ঢোকা মাত্রই কবিতাকে জড়িয়ে ধরে বিছানার উপরে ফেলে তামিম আদর করতে লাগলো। ঠোঁটের উপর কিস করতে যাবে, এমন সময় কবিতা ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলল, তামিম, তুমি কি বিবাহিত? কথাটি শোনা মাত্র তামিম কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। কথা কাটিয়ে নিয়ে মুচকি হেসে বলল, তোমাকে বিয়ে করে বিবাহিত হব, তুমি হবে আমার রাঙা বউ। আমি তোমার সাথে ফাজলামো করছি না, সত্যি করে বলো, তুমি কি বিবাহিত? তামিম এবার একটু মুখটা কালো করে বলল, এমন বিশেষ মুহূর্তে তুমি তো মাথা খারাপ করে দিলে। তোমার কিভাবে মনে হলো যে আমি বিবাহিত? আমি যেটা জানতে চেয়েছি সেটা বলো, হ্যাঁ কিংবা না। না, আমি বিবাহিত না। তুমি যদি বিবাহিত না হও তাহলে আমাকে বিয়ে করছো না কেন? স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছো, আমাকে এই ফ্ল্যাটে রাখছো, কিন্তু সত্যিকারের স্বামী স্ত্রী আমরা কবে হব? হঠাৎ তুমি এরকম
এরকম অবান্তর প্রশ্ন কেন করছো? খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব। তুমি মিথ্যা কথা কেন বলছো তামিম? তুমি আমাকে বিয়ে করার জন্য এই ফ্ল্যাটে রাখোনি, শুধু আমার দেহটা ভোগ করার জন্য তুমি আমাকে এখানে রেখেছো। কবিতার মুখে এমন কথা শুনে তামিম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। কবিতাও বিছানা থেকে উঠে তামিমের পাশে দাঁড়াতেই তামিম রাগান্বিত হয়ে বলল, তোমার মুখে সব আজে বাজে কথা শোনার জন্য তোমার কাছে আসি না, একটু সুখের জন্য আসি, একটু ভালোবাসা পাবার জন্য আসি, বলেই রুম থেকে বের হয়ে গেল। কবিতা তামিমকে ডাকতে ডাকতে সেও পিছু পিছু রুম থেকে বের হয়ে গেল। বাইরে আসতেই তামিমের হাত টান দিয়ে কবিতা দাঁড় করিয়ে বলল, আমি যতটুকু জেনেছি তুমি বিবাহিত, কিন্তু আমার কাছে লুকিয়ে রাখছো কেন? মিথ্যা কথা বলছো কেন? আমি কবিতার দিকে তাকিয়ে কবিতাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি যা জেনেছো সব মিথ্যা কথা। আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। কবিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি ভালো করেই জানি তুমি আমাকে বিয়ে করবে না। এতদিন আমি শুধু তোমার লালসার শিকার হয়েছি, মিথ্যা আশ্বাসে, মিথ্যা বিশ্বাসে আমি তোমার ছলনায় পড়েছি। আজ বুঝতে পারছি তুমি শুধু আমার দেহটাকে ভালোবাসো, আমার মনটাকে না। তামিম আবার কবিতাকে জড়িয়ে ধরে বলল, কবিতা তোমার ধারণা ভুল, আমি তোমাকেই ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে রাতের বেলা থাকতে, দিনের বেলা আমার কাছে আসতে না। তুমি তো ভালো করেই জানো আমি রাতের বেলায় বাবা মায়ের কাছে থাকি। আমি যদি রাতের বেলাও তোমার কাছে থাকি তাহলে তো বাবা মা সন্দেহ করবে। তুমি রাতের বেলা তোমার বাবা মায়ের কাছে থাকো না, তুমি শাহিদার কাছে থাকো। কবিতার মুখে এমন কথা শুনে তামিম ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। আমার জীবনটা তুমি নষ্ট করে দিলে। আমি মা বাবাকে ফেলে তোমার কাছে এসেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করে দিবে আমি ভাবতেও পারিনি। কান্না করতে করতে কবিতা বেডরুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তামিম কয়েকবার দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা খুলল না। দরজা খুলছে না দেখে তামিম বাসা থেকে বের হয়ে গেল। এরপর আরো কিছু কথা বাকি আছে, সেগুলো বল। আজ ফ্ল্যাট থেকে তো সব মাল জিনিসগুলো কেন নিয়ে আসলি? তুই তো সবকিছুই জানিস, তারপর তুই এভাবে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে আমার কাছে কেন প্রশ্ন করছিস? আমি তো বললাম তুই যা, আমিও তাই। তুই তো ভালো করেই জানিস আমি ফ্ল্যাট থেকে কেন আমার মাল জিনিসগুলো সরিয়ে নিয়ে এসেছি। তুই তো ভালো করেই জানিস কে বা কারা কবিতাকে মেরে উত্তরপাড়ার একটা ডোবায় ফেলে রেখেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বড় বড় চোখে তামিমের দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে শাহিদা বলল, তারপর আমি আর কিছুই জানি না। আমি শুধু ভয়ে আমার ব্যবহৃত জিনিসগুলো নিয়ে এসেছি। তোমার কি উচিত ছিল না থানায় গিয়ে কবিতার খোঁজ খবর নেওয়া? তামিম তখনও তার হাতের বাম দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলছে, আমি থানায় গেলে আমি নিজেই ফেসে যাব। লোকজন জানাজানি হলে আমার বাবার মান সম্মান বলে কিছুই থাকবে না। কিন্তু তুই কোথায়? হঠাৎ আবার হাওয়ায় মিলিয়ে গেলি কেন? বলেই তামিম ডান দিকে তাকিয়ে বাম দিকে তাকাতে শাহিদাকে দেখে চমকে উঠল। আবার সামনের দিকে তাকালো, রুমের চতুর্দিকে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। শুধু সামনে বসে আছে শাহিদা, ফ্যাল ফ্যাল করে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম ভয়ে কিছু বলবে, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। শাহিদা অগ্নি চোখে তামিমের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তামিম তো আমাকেও বিয়ে করেনি, কবিতার মতো কি আমারও একই পরিণতি হবে? প্রিয় ভিউয়ার্স, তামিম বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে সব সত্যগুলো শাহিদার কাছে খুলে বলেছে, কিন্তু অনেক রহস্য এখনো ভেদ হয়নি। কবিতা কিভাবে মারা গেল? কারা কবিতাকে মেরে ফেললো? শাহিদাই বা এখন কি করবে? তামিম শেষ পর্যন্ত কি করবে? সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।